আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আমি আজকে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর উপজেলার বড়বাড়িপাড়ায়। এটি আমার গ্রাম, এটি আমার জন্মস্থান। তা আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঠিকানা। এটা আমি মাঝে মাঝে আসি বাড়িতে, এখানে রেস্ট নেই, থাকি, গ্রামের মানুষের সাথে দেখা সাক্ষাৎ করি, গল্প সল্প করি। আর টুকটাক রুগী আসলে দেখি। আগে অনেক রুগী আসতো, এখন তো ডিজিটাল যুগ, এখন রুগী বেশি আসে না, আমারও বেশি আসা হয় না। তা আমার যে সামনে বৈঠকখানা দেখতে পাচ্ছেন, ওখানে আমি রুগী দেখি। তা আমার সাথে যে তিনজন দেখতে পাচ্ছেন, তারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ার। এদের সাথে আমার কিন্তু আগে পরিচয় ছিল না, যদিও দেশের। কিন্তু ওই যে দেখলাম যে কারা কারা সখীপুরের কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের সাথে আমি নক করতাম হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে নক করতে গিয়া আমি অনেকগুলো পেয়েছি। তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছি। আমাদের গ্রুপের নাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমরা একে অপরকে হেল্প করি। কেউ যদি কোনো কিছু জানতে চায়, যে যেটা জানে সেটা তাকে শিখিয়ে দেয়। তা আমরা এটা সেরে নেই, অনলাইনে সেরে নেই। আবার মাঝে মাঝে এরকম একসাথে হই। এর আগে ইন্দ্রজনীতে আমরা একত্র হয়েছিলাম। আমাদের এখন খুব ভালো লাগে যখন আমরা একসাথে হই। তা আমি আজকে একটা মেসেজ দিয়েছিলাম, আমি বাড়ি যাচ্ছি, তারা দৌড়ে আসছে আমার সাথে দেখা করতে। সময় খুব কম, আমি আবার ফিরে যাব। তা আমি পরিচয় করে দেই। তোমার পরিচয় তুমি নিজেই দাও। আমার নাম গোলাম রাসেল, টাঙ্গাইল সখীপুর। আমার ফেসবুক আইডির নামও গোলাম রাসেল। আমি স্যার প্রকৃতি প্রিয় এবং উনি একজন ডক্টর, প্রফেসর। উনি গ্রামে যখন আসে, স্যারের সাথে আসলে অল্প সময় ভিডিও কাটাই, সেটা আমার জীবনের অনেক বড় বড় দেয়ালও ভেঙে যায়, মানে সমস্যার যত দেয়াল থাকে। তো ওনার কাছে আসি এবং কন্টেন্ট ব্যাপারে ওনার সাথে পরামর্শ করি। উনি আমাদের ভালো ভালো গাইডলাইন দেয় কীভাবে আসলে কন্টেন্ট মেক করতে হয়, কী কী করা যাবে, কী কী করা যাবে না, সব কিছুই স্যার আমাদের সাজেশন করে। আর তুমি তোমার পরিচয় দেয়া, তোমার চ্যানেলের পরিচয় দেয়া, কথা বলো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আলম। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি শামসুল আলম নামে। মূলত আমার বাড়ি হচ্ছে, আমার এলাকার নাম বারোমন্ডুলিয়া, গড়বাড়ি, কাকরাজান, সখীপুর, টাঙ্গাইল। এটাই হচ্ছে মূলত আমার ঠিকানা। তো আমি আসলে ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো স্যার আসলে আমাকে হঠাৎ করে কেমন যেন ফলো করেছে। আমরা যারা প্রকৃতি প্রেমী, মূলত প্রাকৃতিক বিভিন্ন কন্টেন্ট বা ব্লগ করে থাকি, তো স্যার যাই হোক আমার কন্টেন্টে মূলত দেখে হয়তো বা ওনার ভালো লেগেছে, যার কারণে আমাকে ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিয়েছেন। এবং কি বিভিন্ন পরামর্শমূলক পরামর্শ উনি দিয়ে থাকেন কন্টেন্ট বিষয়ে, কেমন কন্টেন্ট করলে বা কন্টেন্ট ক্রিয়েট করলে ভালো হয়, সেই সব উনি পরামর্শ দিয়ে থাকেন। ইতিপূর্বে আমাদের সাথে একদিন দেখা হয়েছে ইন্দ্রজানি কাঠের ব্রিজের ওখানে। এবং কি এমনিতে উনি বিভিন্ন সময় পরামর্শ আমাকে দিয়ে থাকেন। সেই হিসাবে হচ্ছে উনি যখন বাড়িতে এসেছেন, খবর শুনে মূলত আমি নামাজে ওনাদের মসজিদে, তালুকদারের মসজিদে এসে নামাজ পড়লাম এবং কি স্যারের সাথে দেখা করলাম। তো আপনারা যাই হোক সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যে আপনারা হয়তো শুনলেন যে তারা প্রকৃতি প্রকৃতি বলতেছে, প্রকৃতি প্রেমিক। আমি রাসেলকে জিজ্ঞেস করব, তোমরা এরকম প্রকৃতি প্রেমিক হইলা কীভাবে হইলা, কী কারণে হইলা? এটা প্রকৃতি মানুষকে ডাকে, যে এমন একটা কথা আছে। তো যেমন ছোট আমরা গ্রামে বড় হয়েছি বেশি অংশ সময়, আমার বাল্যকাল যদি শহরে কাটছে। যখন গ্রামে আসছি, এই গ্রামের মানুষের চলাফেরা, মানুষ মানুষকে যে কীভাবে সম্মান করে, যেমন এই যে এগুলো হচ্ছে গ্রামের বাড়ি, এই গ্রামের বাড়িতে একজন অতিথি আসলে তাকে কীভাবে আপ্যায়ন করা হতো, মানে প্রথম অবস্থায় এগুলো আমি সবসময় সূক্ষ্মভাবে খেয়াল করতাম। যেহেতু আমি ছোটোবেলায় শহরে ছিলাম, শহরের মানুষের আন্তরিকতা, গ্রামের মানুষের আন্তরিকতা, তারপরে এই যে ঘুম ভাঙে পাখির ডাকে, মুরগির ডাকে,
গ্রামের আবহাওয়া, বাতাস, মাটি, ঘ্রাণ, মানে ধীরে ধীরে সব কিছু একটার সাথে আরেকটার জয়েন্ট হতে হতে একটা সময় এখন ওই এটা সোশ্যাল মিডিয়ায় আর কি বলি যেমন আমরা যে আমরা প্রকৃতি প্রেমী, মানে আসলে এটা নির্দিষ্টভাবে প্রকৃতি কতটুকু আমরা ভালোবাসি বা প্রকৃতি আমাদের থেকে যে কত গুণ বেশি ভালোবাসে। এখন তোমার জন্ম যদি বরিশালে হইতো, তুমি কি এরকম প্রকৃতি প্রেমী হইতে মনে হয়? যেহেতু বরিশালেও যদি আমার জন্ম হইতো স্যার, বরিশাল সেখানে হচ্ছে নদীমাতৃক, বেশি অংশ পানি থাকে, সেটারও কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই যেটা সাধারণভাবে এই প্রকৃতির যুক্ত আমরাও সাধারণভাবে যেটাকে আমরা মনে করি যে এটা দুর্গন্ধ, সেটাও প্রকৃতি একটা জৈব সার হিসেবে ব্যবহার করতেছে। তার মানে আমার কাছে, আমি বরিশাল কেন, আমি যখন আরব গালফে ছিলাম, আরব গালফের ধুধুর মরুভূমি সেটাও আমাকে এক প্রকার তৃপ্তি দিত, সেই বাতাসটা আমাকে মানে আমার সিনাকে ছেদ করে দিত, এরকম একটা অনুভূতি হতো সবসময়। তাহলে তুমি তোমার শৈশব কেটেছে খুব পার্বত্য চট্টগ্রামে, পাহাড়ি অঞ্চল, আবার মিডল ইস্টেও থেকেছ, আবার সখীপুরে থাকো। তো সখীপুরের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে যেটাকে তোমাকে অন্যান্য ইয়ের চেয়ে আলাদা করে? সখীপুর, আমি এর আগেও একবার স্যার বলেছিলাম, আবারও বলি, আমার কাছে সখীপুর মনে হয় বাংলাদেশের ফুসফুস। আর সখীপুর এত সুন্দর জায়গা, সখীপুরের প্রতিটা জিনিস, সখীপুর পাখি, গাছপালা, খাওয়ার পানি থেকে শুরু করে সখীপুরের প্রত্যেকটা রাস্তা, অলিগলি, এই যে এখন স্যার যে বসন্ত চলে আসতেছে, এখন যেমন আমাদের সখীপুরে সাধারণত শালবন, এই যে শালবনের সৌন্দর্য, রুক্ষ হয়ে যায়, পাতা ঝরে যায়, শুকনো মানে পাতার উপর দিয়ে স্যার হাঁটা যায়। মানে এক কথায় যে একটা মানুষ যখন ভ্রমণে যায়, কক্সবাজার যায় সমুদ্র দেখার জন্য, বান্দরবন যায় পাহাড় দেখার জন্য, আর আমরা সখীপুরে যারা আসে বা আমরা সখীপুরে যারা, আমরা সব কিছু একটা সখীপুরের ভিতরেই পাই। এখন আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমাদের এলাকারই আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, ওইরকম প্রকৃতি প্রেমিক হিসাবে না, তাকে আমি চিনতে পারি তার অনলাইন বাজার আছে। তা আমি চিন্তা করলাম যে আমার বাড়ি হলো সখীপুর, বোনারতলা, কালিয়া, তো ওখান থেকে কিভাবে একটা গ্রামে থেকে অনলাইন শপ করে, বেশি দিনের পরিচয় না। আমি তাকে নক করি, নক করে তাকে কিছু পরামর্শ, সে দেখলাম যে তার যে ইটা আছে এই অনলাইন শপটা তার ফেসবুক পেজে শেয়ার করতেছে আর কি। তো আমি তাকে বললাম যে এই যে অ্যাডভার্টাইজটা, মানে অ্যাডভার্টাইজ ঠিকই, কারণ প্রচার করা, একটা শপে প্রচার করা অ্যাডভার্টাইজটা তো আমাদের কাছে প্রচার করা মানে কি, আমি তো থাকি ময়মনসিংহ, আমার তো এই শপের দরকার নাই। মানে এই সখীপুর থেকে আমি তো কোনো শপিং করবো না। তাকে আমি নক করছি যে কিছু ব্যাপার আছে, শপিংয়ের যে কন্টেন্ট, এটা প্রচারের কিছু লিমিটেশন আছে, সেই জন্য আমি তাকে নক করছি, সে ধরে আমার কাছে আজকে আসছে। তো সেই ব্যাপারে আমি তোমার কি অভিজ্ঞতা হয়েছে, তুমি এই গ্রামে থেকেও, গ্রাম না ঠিক মফস্বলে থেকেও তোমার যে এরকম একটা সব অনলাইন শপ করছো, এটা কি তুমি ভবিষ্যতে কি আশা করো এখান থেকে বলো? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিক হাসান। আমার এস অনলাইন শপ নামে এস অনলাইন বাজার একটি পেজ আছে, একটু একটু কাছে এনে ধরো তো। এবং আমি ওই সব এস অনলাইন বাজারের ওই শপের দ্বারা আমি সামনের দিকে কিছু এগিয়ে যেতে চাই। মানে এই দুইজন এই ধারণা থেকে ওটা করা, এবং কি আমার মামা গোলাম রাসেল মামা কিছুটা আমাকে ধারণা দিয়েছে। আমার ধারণা অনেক কম, আর মামার কাছ থেকে অনেক ধারণা নিয়েছি। মামা আমার সম্বন্ধে জানে, আর মামা একটু বলে দেখ আমার সম্পর্কে। আমি ক্যামেরার সামনে আর কি বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা করতে পারি না, মানে বলতে ঠিক আছে, লাগে। আমার মামা সব জানে, বলতে পারে। আমি বলতেছি যে তুমি যে অনলাইনে শপটা দিলা, তুমি কত দূর পর্যন্ত অর্ডার করলে পরে কত দূর পর্যন্ত মালটা সাপ্লাই দিতে পারবা? আমার প্রাথমিকভাবে আমার একটা আছে যে আমাদের যে কালিয়া বাজার বা কালী ইউনিয়ন এর আশেপাশে 10 কিলোর মধ্যে আমার একটা সব সময় দেওয়ার
হ্যাঁ ই আছে। মানে 10 কিলোমিটারের মধ্যে কেউ যদি অর্ডার করে যখন তখন আমি দিতে দিতে পারবো। পারবা, কিন্তু যদি তার একটা লিমিটেশন আছে, একটা কত টাকার মধ্যে অর্ডার করতে হবে। মানে তুমি তো 5 টাকার জিনিস অর্ডার করলে তো টাকা থেকে দিয়ে আসবো না। সেটা তোমার একটা এটা কি ধারণা কি যে কমপক্ষে এত টাকার মাল আমাকে অর্ডার করতে হবে, এটা কি নির্দিষ্ট করা আছে নাকি? না, ওইভাবে নির্দিষ্ট করে নাই। যখন আমার এখন আমার কিছু কিছু অর্ডার হয়, ওই গ্রাহকের সাথে আলাপ আলোচনা হ্যাঁ, করে হ্যাঁ। তখন ওইটা দিই। গুড কথা বলছে। আমি তার সম্ভাবনা হলো যে সে তাকে কিন্তু মোবাইল নাম্বার দিচ্ছে, সে মোবাইলে যখন কথা বলবে যে আমার বাড়ি হলো সারাশিয়া, আমি 100 টাকার মালামাল কিনতে, তখন 100 টাকার মালামাল কিনতে গিয়ে 100 টাকার তেল খরচ করে তাকে আসতে হবে, তাহলে নিশ্চয়ই এটা সে রাজি হইতে হবে। তখন তার সাথে একটা নেগোসিয়েশন হবে যে 100 টাকার মাল করে যাওয়া যাবে না, আপনি আর কিছু বাড়ান। হাসান তুমি যাও, আমরা গল্প করতেছি। ওদিকে আচ্ছা ঠিক আছে। তো এটা কিন্তু আমরা এইভাবে আমরা আলাপ করে করে একটা অভিজ্ঞতা অর্জন করে করে যে আমি তো অর্ডার দিলেই হলো না, মিনিমাম কত দূর থেকে করা যাবে, কত টাকার মধ্যে করতে হবে, এইরকম একটা পলিসি লাগাই দিতে হবে ওর সাথে। আর ব্যাপক হারে এই 10 কিলোর মধ্যে প্রচার করতে হবে যে আমার একটা অনলাইন শপ আছে এই জায়গায়, আপনারা এই নাম্বারে অর্ডার করলে আমরা আপনার মালামাল পৌঁছে দেব। বিশেষ করে এই এলাকায় অনেক প্রবাসী আছে, প্রবাসীর বউরা বাড়িতে থাকে, তাদের জন্য যে আমরা এই উপকারটা করে দিতে পারি যে অর্ডার করলেই আমরা ঘরে বসে অর্ডার করলাম, বাসায় পৌঁছে দিলাম। এটা কিন্তু বিরাট সম্ভাবনা একটা বিজনেস। এটা একটা সেবামূলক বিজনেস হইতে, এবং এটা আমি অনেকদিন ধরে আশা করতেছিলাম যে এই এলাকায় 80% যুবক ছেলে তারা বিদেশ থাকে, তাদের স্ত্রীরা বাড়িতে বা তার মা বাড়িতে একা থাকে, তারা ও দূরে গিয়া জিনিসপত্র কিনতে পারে না, তাদের উচিত হলো তাদের কাছে পৌঁছে দেওয়া। এই অনলাইন শপের কিন্তু বিরাট সম্ভাবনা আছে এই এলাকায়। এই জন্যই আমি তোমাকে নক করছি। আমি তোমার এই শপে ঢুকে আমি অনেক কিছু বোঝবার চেষ্টা করবো এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব। তা আমরা এই ভিডিওটা শেষ করলে আমি তোমার সাথে আমার মোবাইল দিয়ে তোমার মোবাইল দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এর মধ্যে ভিডিও শেষ করার আগে তোমার কোনো এই কিছু জানার আছে আপাতত এই মুহূর্তে? যে আমরা যে পোস্ট করি যে একটা ক্যাপশন দিতে হয়, যে উপরে লিখতে হয়, হেডিং দিতে হয়, এটার গুরুত্বটা কি? হ্যাশট্যাগ দিই, তার গুরুত্বটা কি? আর ছবি একটা দিলে ভালো হয় না বেশি দিলে ভালো হয়, এটার সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে? জি না স্যার, তোমার idea আছে? আইডিয়া নাই। আমার স্যার যতটুকু আইডিয়া সেটা হলো যে আমি হ্যাশট্যাগ খুব কম ব্যবহার করি, শুধু আমার নিজের তৈরি ক্রেডিট যে সকল হ্যাশট্যাগ ওইটা ব্যবহার করি। তবে হ্যাঁ, হ্যাশট্যাগের গুরুত্ব অবশ্যই আছে, তবে ওটা আমি কম ব্যবহার করি। আচ্ছা, আর ক্যাপশন আমি সবসময় চেষ্টা করি, যেমন আমি একটা ছবি যে উঠাই, এটা কিন্তু আমার কাছে একটা গল্প। হয়তো অনেকের কাছে একটা ছবি হতে পারে, বাট আমার কাছে সেটা একটা গল্প। আমি চেষ্টা করি ঠিক ওই গল্পকে সংক্ষেপভাবে, যাতে মানুষ এইটাকে ভাবে, মানুষ যাতে অ্যাটেনশনে থাকে, ওই ক্যাপশনটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, গুড। আমার ছোট্ট একটা কথা হলো যে আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর, নাম দেওয়া হয়েছে কিন্তু ক্রিয়েটর। আমরা পোস্ট করি মানে কি, আমরা ক্রিয়েটর। আর যারা দেখে তারা হলো অডিয়েন্স বা ভিউয়ার, তারা আমাদের কাছে জানতে চায়, তাহলে আমরাই জানাবো। আমরা তাদের কাছে জানতে চাবো না, বলেন তো এটা কি, বলেন তো বা এই জায়গার নাম কি, তাহলে কিন্তু তাদেরকে বিরক্ত করা হয়েছে। আমরাই তো গেছিলাম সেই জায়গায়, আমরা সেই জায়গার নাম রেখে দেবো। তা আমরা যদি একটা সুন্দর একটা ব্রিজের ছবি দিই পোস্ট করে, তাহলে আমরা বলবো না বলেন তো এই সুন্দর ব্রিজটা কোনটা, আমরা লিখবো এই সুন্দর ব্রিজটা হচ্ছে পলাশতলির ব্রিজ। তাইলে আমার অডিয়েন্সটা জানতে পারবে, এমনকি সে শেয়ারও করে দিতে পারে যে দেখেন কত সুন্দর পলাশতলি। শেয়ার করলে শুধু সে দেখলো না, তারও
ও যে ফ্রেন্ড আছে তারাও দেখতে পেলো, তাহলে তোমার যে কন্টেন্টটা আরও বেশি ভাইরাল হইল আর কি। এই জন্য সুন্দর একটা ক্যাপশন দিতে হবে। এখন হ্যাশট্যাগ দিই কেন, মানে হ্যাশট্যাগ মানে একটা শব্দের বাম পাশে একটা ওই যে হ্যাশ চিহ্ন দেওয়া, এটাকে বলে হ্যাশট্যাগ দেওয়া একটা শব্দের। তো ওটা দেওয়ার উদ্দেশ্য হলো কতগুলো মানুষ জিনিস খোঁজে, নদী খোঁজে, ব্রিজ খোঁজে, তাহলে পলাশতলি খোঁজে। যদি পলাশতলি খোঁজে তাহলে এইটা তার নজরে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, সেই জন্য হ্যাশট্যাগ দিয়ে ওই রিলেটেড। কিন্তু কিছু কিছু আছে যে কমন টার্ম, যে ভাইরাল Photo, হ্যাঁ। ভাইরাল ফটো, এটা হলো পাতলা কাজ, আমার কাছে এটা পছন্দ হয় না। শুধু কিন্তু ভাইরাল ছবি খুঁজতেছে, তাও সেও পাবে, কিন্তু এটা আমার ক্রিয়েটিভিটি নাই। creativity, right. আমরা লক্ষ্য করে আমরা অল্পক্ষণ যাবত করছি, কমপক্ষে 7-8টা এই বাইক চলে গেল। এই এলাকায় আমাদের সদরপুর অঞ্চলে প্রচুর বাইক চলে, ছোটো ছোটো এই টিনেজার ফলে আমার বাইক চালায়। এবং সারা বাংলাদেশে স্যার টাঙ্গাইল কিন্তু বাইক সবচেয়ে বেশি sale বাইক করে বেশি, company। যেমন তার অ্যাক্সিডেন্টও মধ্যে বেশি। accident ও বেশি। তা আমাদেরও বারবার ডিস্টার্ব হইতেছে, বারবার এখান থেকে বাইক যাচ্ছে আর কি। তো যাই হোক, ছোট্ট একটা টিপস দিলাম যে কেন আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, কেন ক্যাপশন ব্যবহার করব, আর ছবি আমরা কম দিব একসাথে। ফেসবুক বলে যে একটা ছবি দেওয়াই ভালো, 2-3টা দিলে সমস্যা নাই, কিন্তু বেশি ছবি দিবেন না। কিন্তু আমিও মাঝে মাঝে দেখা যায় যে 30টা ছবি দিলাম, চিন্তা করলাম যে এইটা আবার কবে দেবো, আজকে দিয়ে মানে ওটা আমার একটা হ্যাঁ, হ্যাঁ। ওটা গ্রুপ একটা অনুষ্ঠান হয়েছে, তো অনুষ্ঠান থেকে 30টা ছবি তুলছি, 30টাই আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে। এখন এটা দেখবে সবাই, সবাই। ওখানে 7-8 হাজার লোকে দেখবে, তো ওইখানে দেওয়া যায়। আমি এখানে বসে রয়েছি, এখানকার ছবি 3টা কেন দেবো, আমার একটা সুন্দর একটা গাছ আছে, একটা ছবি যথেষ্ট। তো আজকে অনেক লম্বা করে ফেলছি, ওনাদের সাথে ব্যক্তিগতভাবে কিছু টপিকস নিয়ে কথা বলবো। তার আগে 3জন আমার বাড়িতে আছে, আমার বাড়িতে আসে যারা, আমার সাধারণত তাদের আমার লেখা বই গিফট করি। এই আমার কয়েকটা বই আছে, তা আজকে এই বইটা হাতে আছে, বাসায় বাড়িতে আছে। শৈশবের 71, ওখানে কি সোনালী শৈশব ছিল? ছিল না, না? আচ্ছা, ঠিক আছে। এটা অবশ্য সেই আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন মুক্তিযুদ্ধ হয়, তো 71 সন ছিল, তখন তো আমি আমার শৈশবকাল 12-13 বছর বয়স, তখনকার স্মৃতি এই ছোট্ট একটা বইয়ে তুলে ধরছি। তো এটা এই প্রজন্মেরই এরা হবে, এরা যুদ্ধ দেখে নাই, মুক্তিযুদ্ধ আমি দেখছি, তা আমি কী রকম দেখছি, আমার এই আশেপাশে কেমন ছিল, এটা তুলে ধরছি। আশা করি ওদের কাছে ভালো লাগবে। আমি প্রথমে তুলে দিলাম এই শামসুল আলম, দেখো দেখা যায় কিনা এখানে, দেখা যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ স্যার। নিচে হন, বসো, বসে না, দেখা যায়? আচ্ছা, এদের শামসুল আলমকে দিলাম। আর তুমি আরো কাছে এসো, ক্যামেরা নিয়ে। এটা দিলাম গোলাম রাসেলকে, আমরা আবার পরে নিতেছি, রাসেলকে। তারপরে এটা দিলাম আতিক হাসানকে। বসে না হলে মাথা দেখা যাবে না, বসে বসে নিচ্ছি ছবি দেখানোর জন্য। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ক্লোজ কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং অনলাইন শপের ওনার পরিচয় করে দিলাম, এবং আমাদের কি কাজ। যদি আমি ডাক্তার, বলতে পারেন যে আপনি ডাক্তার হয়ে গেলে কী করতেছেন, এটা আমার সামাজিক কাজ। আমি সমাজেরই অন্তর্ভুক্ত, এই সমাজের অন্তর্ভুক্ত। এখানে আমার জন্ম, ওই সামনের খ্যাতি আমার নার পরে আছে, ওখানে আমার জন্ম। কাজেই এই যে কাঁঠাল গাছটা দেখাও তো, এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটা যে বছর আমার মা লাগিয়েছে, ওই বছর আমার জন্ম হয়েছে। আমার যদি আমি সঠিক হিসাব করি, আমার বয়স হবে 67 বছর। তা আমার এই গাছের বয়সও 67, তা সেটা অনেক স্মৃতি আছে এখানে আমার। তার ছোট্ট একটু স্মৃতি দেখাইলাম আমাদের, আমি এখানে আছে কোথায় এসে থাকি সেটাও দেখালাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে।
এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।